বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরো দেশেরই ক্যাপ্টেন। টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক কঠিন কাজ। বেসিক্যালি আমরা তো আসলে খুব বেশি সময় পাই না ছেলেদের স্কিল ডেভেলপ করার মতো, কারণ ব্যাক টু ব্যাক এত সিরিজ থাকে, একটা থেকে আরেকটা ট্রান্সফার করার মতো বা আমাদের স্কিল ডেভেলপ করার মতো আসলে সুযোগ থাকে না। তো এইবার হয়তো একটু সময় পেয়েছি যে স্কিল ডেভেলপ করার জন্য আসলে কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে এবং সেই সাথে তাদের ফিটনেস লেভেলটার ব্যাপারে আমরা অনেক বেশি জোর দিয়েছি। এই কারণে আমার মনে হয় এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। পার্টিকুলারলি টি20তে আমাদের আসলে কিছু শর্টস লাগবে, যেগুলো আসলে আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারি না, প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না, বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের শর্টসগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা এমফাসাইজ দিয়েছি। আরো সিরিজে তো শিডিউল ঘোষণা হয়েছে, পাকিস্তান সিরিজ আপনার চিন্তা ভাবনা কি? পাকিস্তানের প্লেয়াররা যেতে চায় কিনা এবং আপনাদের আলোচনা কি হচ্ছে? দেখুন, এটা তো আমাদের বোর্ড না, এটা আসলে বোর্ড ডিসাইড করবে এবং দুটা বোর্ড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে। এটাও আমাদের একটা পার্ট অফ সিরিজ ছিল, যেখানে আসলে আমরা কীভাবে কী করতে পারি, কোন জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। বাট সিরিজের ব্যাপারে আসলে আমরা তো রেডি আছি এবং বাকিটা আসলে বোর্ড জানে, তারা ডিসাইড করে আসলে কী হবে না হবে। সালাম ভাই, আপনার কাছে আমি সামগ্রিকভাবে জানতে চাই, যেহেতু আপনারা লং টার্ম 2027 পর্যন্ত আপনারা থাকবেন এবং বাংলাদেশ টিম দুটা ফরম্যাটে অলরেডি ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, টেস্টে বা ইমপ্রুভ সাইড, কিন্তু এই দলটাকে আপনারা মানে একটা ব্যালেন্স লেভেলে নিয়ে আসা, ওয়ানডেতে যেরকম খারাপ অবস্থায় চলে গেছে, আগে ভালো ছিল, সেই জায়গাতে একটু ডাউনফল হয়েছে, টি20তে আমরা একবারে ভালো করছি না, সেই জায়গা থেকে আপনার এই দলটাকে কিভাবে আপনারা গড়ে তুলতে চান? আগামী কতদিনের মধ্যে মনে হয় আমরা একটা ব্যালেন্স জায়গা আবার পৌঁছাতে পারবো? দেখুন, এটা একটা লম্বা প্রসেস, এটা শুধু ন্যাশনাল উপরই আসলে সব কিছু আসলে ডিপেন্ড করে না যে ন্যাশনাল টিমটা কীভাবে যাচ্ছে। এটা আমাদের নিচে যারা এই টিমে খেলতেছে, এইচপিতে আছে, যারা টাইগারে প্র্যাকটিস করবে এবং সেই সাথে আমাদের স্ট্রাকচারটাকে কীভাবে আমরা ডেভেলপ করতেছি, আমাদের কালচারটা কীভাবে ডেভেলপ করতেছি, সব কিছু মিলেই কিন্তু আমাদের আসলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু ডিপেন্ড করবে। যদি বলেন টপ লেভেলের ন্যাশনাল টিমের প্লেয়াররা, তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা যদি ট্রেনিং দেখেন, তারা আমার মনে হয় না তারা এই লাস্ট কয়েকটা দিন অমানুষের মতো ট্রেনিং করছে, যেটা আমাদের দেখে মাঝে মাঝে একটু খারাপ লাগতেছে যে এত এত হার্ড ট্রেনিং করতেছে। তারা চাচ্ছে তাদের ইমপ্রুভমেন্ট, বাট একটা দেশের ক্রিকেটটা শুধু এই গুটি কয়েক প্লেয়ারদের উপরই আসলে নির্ভর করে না। এটার জন্য আমাদের ভালো স্ট্রাকচার লাগবে, ছেলেগুলো নিচ থেকে কীভাবে ডেভেলপ হয়ে আসতেছে সেটাও একটা অনেক কিছু ডিপেন্ড করে। এটা আসলে সবাই মিলেই করতে হবে। এখানে সার্বিকভাবে আপনি কখনই বলতে পারবেন আসলে কতদিনে আমরা কোথায় যাবো। এখন ধরেন আপনি যে ছেলেটা আন্ডার-19 আছে বা এইচপিতে আছে, সে যদি নিজেই স্বপ্ন না থেকে সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবে, আপনি ন্যাশনাল টিমে আসলে আমার মনে না খুব একটা লাভ হবে। কারণ ম্যাক্সিমাম ছেলেদের জিজ্ঞেস করবেন তুমি কী করতে চাও, জিজ্ঞেস করবে আমি ন্যাশনাল টিমে খেলতে চাই। এর চেয়ে বড় ট্রেনিং কিন্তু তার নাই। তাহলে ওই ছেলেটার দায়িত্বটা কার? ওই ছেলেটাকে বড় প্লেয়ার বানানোর জন্য বা ওই ধরনের বড় চিন্তা করার জন্য তার দায়িত্বটা কার? সেগুলো আসলে অনেক ছোট লেভেল থেকেই করতে হয়। তো সবাইকে মিলেই আসলে আমাদের আগাইতে হবে। এখানে প্রতিটা ডিপার্টমেন্টে আসলে এক হয়ে কাজ করতে হবে। আমি যদি মনে করি যে এই জায়গাটা আমাদের অনেক ল্যাকিংস আছে, যে আমরা ন্যাশনাল টিম কী চাচ্ছি সেটা কিনে এইচপি কি ওইখান থেকে সেই সার্ভিসটা দিচ্ছে কিনা, বা এইচপিতে যারা করতেছে তারা আসলে কী চাচ্ছে। কারণ ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার পরবর্তী কোন ছেলেগুলো কীভাবে আসবে, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, টেকনিক্যালি হোক, টেকনিক্যালি হোক, সব কিছু মিলেই কিন্তু একটা দেশের ক্রিকেট আগাবে। তো এটা শুধু একটা কোনোটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে না, এটা সমষ্টিগতভাবে আমাদের কাজ করতে হবে। এবং এটা আমার মনে হয় যে এই একটা জায়গায় আমাদের খুব তাড়াতাড়ি জেলিং করতে হবে, যে চারটা সেক্টর আমি বলবো, যেটা ডেভেলপমেন্ট বলেন, এইচপি বলেন, তারপর টাইগার বলেন, ন্যাশনাল টিম, এবং সেই সাথে যারা এখানে কাজ করতেছে তাদের সবার লক্ষ্য যেন একই হয়। তো এটা পরিকল্পনাটা খুব ভালোভাবে করতে হবে এবং সেই পরিকল্পনা যদি ঠিক করতে না হয়, আমরা মনে সবসময় আলাদা আমরা একই জায়গা থেকে করবো। আপনার প্রাসঙ্গিক একটা প্রশ্ন বলি, সেটা তো আপনি নিশ্চয়ই এই টিমের ম্যাচ দেখেছেন কিনা আমি জানি না। নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের যারা ডোমেস্টিকে অনেক রান করে টপ অর্ডার ব্যাটারদের খেয়াল করছেন কিনা, তারা কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে খেলেও তেমন একটা স্কোর করতে পারে না। এটা আসলে আমাদের ব্যাকআপ কি ওইরকম অনেক বেশি খেলেছিল? ব্যাকআপ না, বলুন ডোমেস্টিক আপনারা সবসময়
ডোমেস্টিকের সাথে যখন ইন্টারন্যাশনাল একটা খেলা হয় তখন এটা বিস্তর ফারাক থাকে, যে ফারাকটা আসলে আমরাও মেকআপ করতে পারছি না, এটা আমাদেরই ব্যর্থতা। কারণ একটা ছেলে যখন ঢাকা লিগ খেলে আপনি হয়তো বেশিরভাগ সময় দেখবেন কি সেকেন্ড ওভারে একটা লেফট আর্ম স্পিনার চলে আসছে, বা ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার দেখা যায় প্রতিদিন 140 কিলোমিটার বেগে বকে তাদের বল ফেস করতে আসছে। সেটা তো আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না, এটা আসলে আমরাই হয়তো সেই সুযোগটা তাদেরকে দিতে পারি না, কীভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে যারা ডোমেস্টিকে পারফর্ম করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে, বাট তাকে সেইখান থেকে যখন ন্যাশনাল টিমে যখন আসবে তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে। তো আমার মনে হয় যেহেতু এখন এই টিমে অনেক ভালো প্রোগ্রাম আসছে, যেহেতু নিউজিল্যান্ড আসছে, এটা ভালো একটা টিম আসছে, সেই সাথে তারা হয়তো সামনে অস্ট্রেলিয়াতেও খেলবে, তারা যখন এইসব লেভেলে পারফর্ম করবে আমার মনে হয় তখন কিন্তু তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার পেয়ে যাবে, তখন হয়তো তাদের ন্যাশনাল টিমে পারফর্ম করা তাদের জন্য অনেক সুবিধা হবে। স্যার, লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি পেয়েছেন, 26 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি করবেন। লাস্ট যে ফ্রাঞ্চাইজি আসলে আপনি লিটনে একটা জুটি ছিল আপনাদের, সেই জায়গাটাতেও তিনি সফলই ছিলেন। কি মনে হয় যে আসলে সালাউদ্দিন এবং লিটন যে জুটি, সেই জুটিটা বাংলাদেশ দলকে মানে সুদিন দেখাবে কিনা, কিংবা লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে আপনি কি বলবেন? আসলে ইন্টারন্যাশনালি যে অ্যাক্টিং ক্যাপ্টেন হিসেবে তিনি 4 ম্যাচে 3টা জয় আছে তার। দেখুন, এটা সালাউদ্দিন বা এটা লিটনের জুটি না, এটা আসলে বাংলাদেশের টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরো দেশেরই ক্যাপ্টেন, এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন, অনেকে হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায়, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ, এটা অনেক কঠিন কাজ, এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে। লিটনের আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কী বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো, এবং সে চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে। কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে, আমরা যারা বাইরে আছি, যা বোর্ডে আছি, আসলে আমরা টিম চালাবো না, চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ। তাদেরকে তাদের পূর্ণ সমর্থন দিতে হবে, আমরা যারা আছে পাশে আমরা সবাই হেল্পিং হ্যান্ড। সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সেও ভালো করবে। এবং লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বানানো যায় না, এটা সবসময় একটা সহজাত প্রকৃতি, সবাই লিডার হতেও পারে না। সো এবং মনে করতে হবে যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তারপর অনেক চাপ থাকে, তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ, আপনারা আসলে ভুল রাজ্যে আছেন। এই সিরিজে বাংলাদেশ আসলে নতুন কোনো পৌঁছে যাচ্ছে সিরিজে যাচ্ছে কিনা আমি জানি না, তবে আন্ডার অ্যাডামসের সাথে বোর্ডে আরো চুক্তি ছিল, এটা তো আসলে প্রাসঙ্গিক না আজকে প্রেস কনফারেন্স, সেটা আপনি আমার সাথে আবার পরে কথা হতে পারে। লিটন দাসের ক্যাপ্টেন্সিটা বললেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি কিন্তু রানে ছিলেন না, তারপরে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন। আমি তার ব্যাটিং এর পারফরমেন্স কিন্তু ক্যাপ্টেন্সির উপর কোনোভাবে প্রভাব ফেলে, মানে হাউ ডু ইউ সি দিস, এবং তার ক্যাপ্টেন্সির মানে মূল স্ট্রেংথের জায়গাটা কোনটা, ব্যাটিংটা কোনটা বলতে বিরাট কাছে স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো ট্যাকটিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হবে, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বলার হ্যান্ডেলিং বলেন, টিম হ্যান্ডেলিং বলে সব কিছু তার একটা, আমি মনে করি যে এটা তার একটা স্ট্রেংথ। এখন যদি তার উইকনেস বলেন, আমি মনে করি যে যেহেতু সে কিছুদিন রান করেনি, সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে, বাট আমি মনে করি যে এটা থেকে সে বেরিয়ে আসবে। কিন্তু ব্যাটিং পারফরমেন্স কিন্তু তার ক্যাপ্টেন্সির উপর কোনোভাবে প্রভাব ফেলে না। দেখুন, লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে অত কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। ভাই, অনেকদিন ধরে বিশেষ করে আপনার মার্চি টুর্নামেন্টগুলোতে, হোয়াইট বল টুর্নামেন্টগুলোতে বাংলাদেশকে দেখা যায় যে আপনার ইনিংসে পার স্কোরগুলো আসলে বাংলাদেশের কম আর অন্যান্য টিমগুলোর চাইতে। সো অ্যাজ এ ব্যাটিং কোচ আপনি আসলে নতুন কি ইনক্লুশন করতেছেন, কোনো ড্রিল কিংবা নতুন কোনো টেকনিক এরকম অ্যাডাপ্ট করতেছেন কিনা, বা আপনার প্র্যাকটিস মডিউলের মধ্যে ইনক্লুড করছেন কিনা এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার?
দেখুন ড্রিল তো যদি আপনি আমাকে বলেন আমি এখানে পয়সা 100টা ড্রিল বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। ড্রিল বানানোটা তো আসলে কোনো কোনো নতুন কিছু না। আসলে খেলাটা তো আসলে মাথায়, আমরা কীভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। ওই জায়গাটা আসলে ইমপ্রুভ করাটা খুব সহজ কাজ না। যদি স্কিল বলেন, টেকনিক বলেন, আপনি যেভাবে ড্রাইভ খেলেন আমিও সেভাবে ড্রাইভ খেলি, নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। সমস্যাটা আসলে মাথায়। তো আমরা ওই জায়গাটা কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা শুধু বললাম আর হয়ে গেল তা কখনই হবে না। এটার জন্য আসলে অনেক কালচারাল ব্যাপার থাকে, যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি। কারণ এই একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে। এখন বললেই হবে না যে আমরা করবো, বাট এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। যেমন ধরুন রেসপন্সিবিলিটির কথা বলা আছে, সেটা আমরা চেষ্টা করছি ছেলেদের উপরেই ছেড়ে দিতে, তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে। একজন আরেকজনকে কোচিং করানো, সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি, যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। সো এরকমভাবে চেষ্টা করছি যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয়, যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে। আমাদের তখন হয়তো আমরা তাড়াতাড়ি ক্রিকেটটা অনেক আগে নিতে পারবো। ওপেনার আছেন স্কোয়াডে, শান্ত টি20 তে অনেক ওপেনিং করেছেন, সেই জায়গাটাতে 5 জন। আমার প্রশ্নটা হচ্ছে এই 4 জন বা 5 জন কি শুধুমাত্র ওপেনার হিসেবে বিবেচিত হচ্ছেন, না তাদের অন্য ডাউনেও নেওয়ার সম্ভাবনা আছে? একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে। টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার এখন 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে এটা কোনো ইন্ডিভিজুয়ালের কারো টিম না, এটা কারোর একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার যদি ভালো নাও লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। সো যেহেতু স্ট্র্যাটেজিক্যালি পুরোটাই আসলে আমরা টিমের স্ট্র্যাটেজির উপরই আসে, সো তখন আমরা ডিসাইড করবো আসলে কে কোথায় যাবে না যাবে। এখানে এটা নিয়ে আর একটু বেশি কিছু বলা যায় না। টি20তে শান্তর যে পারফরমেন্স, 108 স্ট্রাইক রেট, 20-এর কাছাকাছি এভারেজ, গত 1 বছরেও খুব বেশি ভালো করতে পারেনি, একটা 50। আপনার ভাবনাটা কি শান্তর পারফরমেন্স? হিস্ট্রি আমি খুব একটা ভাবি না, হিস্ট্রিতে অনেক ভালো কিছু, অনেক খারাপ। আমাদের কারেন্টলি আমাদের আসলে টিমটা কী চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু 6 ওভারে পরে হয়তো স্পিন অ্যাটাক আসবে, সেখানে কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি যে কীভাবে আসলে আমরা টিমটাকে কীভাবে রানটা অ্যাক্সিলারেট করতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে টিমের স্ট্র্যাটেজির উপর। কোচ 16 জনের স্কোয়াডে প্রপার অলরাউন্ডার বলতে আসলে তেমন কাউকে দেখা যাচ্ছে না, কম্বিনেশন তৈরি করতে গিয়ে এটা একটা সমস্যা হতে পারে। এটা আরো কিছুদিন আমরা ভুগবো, এটা আমরা জানি। এটা নিয়ে আমাদের আরো অনেকদিন ভুগতে হবে, স্পেশালি পয়েন্ট করলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে। সো আমি আপনাকে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে দেশের ক্রিকেটটা কীভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে 4টা ডিপার্টমেন্টের উপর, সবার উপরে। যে আমাদের যেহেতু অলরাউন্ডার অবস্থা, আমাদেরকে অলরাউন্ডার সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা হবে, এটা আপনারা জানেন, আমরাও জানি। সো যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, বিশাল বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো করে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামই তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, সেটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন যেটা সব ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমরা পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু বুঝতে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দেবে। যেটা বলছিলেন যে অলরাউন্ডার আমাদের ঘাটতি আছে। মেহেদি হাসান মিরাজ তো বিপিএলে টুর্নামেন্ট সেরা ছিল, সে মেহেদি হাসান মিরাজকে এই 2 সিরিজে আপনি টিমে দেখতেন কিনা, বিরাট বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সেটা আমাদের তার জন্য খুব
সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সেই বিপিএল অনেক ভালো পারফর্ম করছে। বাট যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ আমার তো আবার বোলিং করা লাগবে, যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনো হয়তো অ্যাডজাস্ট করতেছে না। বাট আজকে আমরা এখনো বলি না যে সে টি-20 খেলতে হবে না। সে টি-20 জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে। স্যার একটু ব্যাক আসতে চাই, লিটনের বিষয়ে কথা হচ্ছিল। লিটন সম্পর্কে বললেন যে আমাদের অনেক সময় বুঝতে হবে বা সাপোর্ট করতে হবে। প্রত্যেকটা ক্যাপ্টেনের কাছে এমনই হয় সবসময়। শান্ত ছিল, তার সাথেও এমনটা হয়েছে, হয়তো একটা ইনিংস খারাপ করলে শান্তর স্ট্রাইকের কথা বললো, শান্ত গত 1 বছর যে রান করেছে তার থেকে কম রান করেছে লিটন, স্ট্রাইকের লিটনেরও কম, মানে তার থেকে খারাপ পারফরমেন্স লিটনের। আগের বছর ক্যাপ্টেন্সি করেছে স্যার, আমরা দেখেছি তার আউটের ধরনেরও বেশি কথা হয়। যে আপনি নিজেও প্রিপারেশন অনেক সময় বলেছেন যে তারকারা যারা আছে তাদের বোঝা উচিত যে কতটা মূল্য তাদের উইকেটে। তো স্যার এই দিক থেকে যখন প্রেস কনফারেন্স করে তখন আমরা দেখেছি যে অনেক সময় কুলনেস হারিয়ে ফেলেন। তো তারও কি চেঞ্জ করার জায়গা আছে কিনা, শুধুমাত্র প্রেস কনফারেন্স না, মাঠের ভিতরেও মাঠের বাইরেও, কারণ সে তো প্রায় 10 ইয়ার্স খেলে ফেলেছে। তারও কি এই সময়টা এসে, কারণ 1.5 বছর মধ্যে ক্যাপ্টেন্সি করবেন, এখানে আবারও সেই বিষয়গুলোর সম্মুখীন হবেন, মানে একটা সিরিজ পরে, তারও কি সেই বিষয়টা কিছু জায়গায় কি চেঞ্জ করবে? সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, সেটা শুধু ক্যাপ্টেন না, এজ এ ব্যাটসম্যান বলেন, এজ এ হিউম্যান বিং বলেন, এটা আমি আপনি সবারই কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। যখন আমি মনে করবো যে আমার ইমপ্রুভমেন্টের জায়গা নেই, সেই দিন থেকে আসলে আমার পতন হওয়া শুরু হবে। সবারই আসলে ইমপ্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে এবং আমার মনে হয় তারা, লিটনকে আমি যা আগে দেখছি বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেনশিপে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ দেখেছি। ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসবে তাদেরকে বাড়িয়ে দিতে পারবে এবং তারা সেভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছে। লাস্ট আপনারা অনেকেই বলেন, শুধুমাত্র আপনি আরো অনেকেই বলেন যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করার সবচেয়ে কঠিন কাজ। বাট ওয়াই বাংলাদেশ টিমের ক্যাপ্টেনদের কি এমন আছে সবসময় এই কাজটা চ্যালেঞ্জিং? জিম্বাবুয়েতেও ক্যাপ্টেন্সি করে, তারা প্লে করে, আফগানিস্তানও ক্যাপ্টেন্সি করে, তারা প্লে করে, সব কিছু করে বেশি, কিন্তু বাংলাদেশ টিমের সমস্যাটা কোন জায়গায় যে কারণে ক্যাপ্টেন্সি করা যায়? একটা আমরা সবাই মিলে পারফর্ম করি না, এটা একটা বড় দিক। যেহেতু আমরা পারফর্ম, আমার যদি ভালো অনেক পারফর্মার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ। আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নাই, সেটা আমরা স্বীকার করে দিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পারফরমেন্স খুব তাড়াতাড়ি আপ ডাউন করে এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল, ঠিক আছে? আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ তো এটা নিতেও তাদের অনেক কষ্ট হয় মাঝে মাঝে। বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টুমরো। এখন ধরেন একটা ক্যাপ্টেনকে যদি আপনি তার পুরো প্ল্যানটা যদি আপনাকে তাকে করতে না দেন, সে যেটা চায়, তখন তাকে কেন আপনার বিলিয়ে করেন? যখন একটা ক্যাপ্টেনকে যখন আমি দায়িত্ব দেবো, তাকে কিন্তু আপনাকে সব কিছু দিয়ে দিতে হবে, তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে, কারণ সেই টিমটা চালাবে। তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে। বাট অনেক কিছুই আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না। তো সব দিক দিকে আসলে আপনি যদি বিচার করেন, তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে। পারফরমেন্স বলেন, নিজের পারফরমেন্স বলেন, সব চাপগুলো মিটিয়ে কিন্তু তাকে করতে হবে। আমাদের এখানে তো আরো বেশি চাপটা থাকবেই, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে সেই চাপটাও সামলাতে হবে। সেটা আমি বলতেছি না যে করা কঠিন, মানে এই চাপটাকে আপনাকে নিতেই হবে। যেহেতু আপনি এই চেয়ারে বসছেন, আপনাকে চাপ নিতেই হবে। আপনাকে মিডিয়া হ্যান্ডেল করতে হবে, আপনাকে প্লেয়ার হ্যান্ডেল করতে হবে, আপনাকে অফিসিয়াল হ্যান্ডেল করতে হবে, সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাট আমি বললাম যে যদি পারফরমেন্সের গ্রাফটা একটু উপরে ওঠে, তখন কিন্তু একটু আমার মনে হয় যে আরো বেশি ইজি হবে তার জন্য ক্যাপ্টেন্সি করা। তবে এই কথা শেষ করতে এই চাপটা নিয়ে মানে অবস্থা আছে লিটন কুমার দাস পারফরমেন্স। দেখুন, আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি যখন ন্যাশনাল টিমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি, হয়তো আমি নেম ফেম টাকা সব কিছু সাথে করে নিয়ে আসছি, সাথে কিন্তু আমি সমালোচনাটাও নিয়ে আসবো, মানুষের তিরস্কারও নিয়ে আসবো, আমাকে প্রেশারগুলোও নিয়ে আসতে হবে, সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে। তো হ্যান্ডেল তোমাকে করতেই হবে, এটা অন্য কেউ হ্যান্ডেল করে দিবে না। তো এটা হ্যান্ডেল করাও তাকে শিখতে হবে। হয়তো তারা হয়তো মাঝে মাঝে করতে পারে, মাঝে মাঝে করতে পারে না, বাট তারা পারবে টুডে টুমরো, সেটা আমি বিশ্বাস করি।